আমি ভিডিওটি জুড়ে দেব আমার বক্তব্যের শেষ অংশে। আমি আশা করছি আপনারা ভিডিওটি দেখবেন এবং এনজয় করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতি কি হলো সেই ভিডিও দেখার পর। অনেক বছর আগে আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকছিলাম। আর নিউ ইয়র্কে গিয়ে যখন উঠি তখন আমার খুব কাছের কেউ সেখানে ছিলেন না, পরিবারের কেউ বা আত্মীয়দের কেউ এরকম কেউ ছিলেন না। তবে আমার একজন স্কুলমেট ছিলেন এবং আমার বন্ধুও বটে, ফারুক হোসেন মজুমদার। তো ফারুক হোসেন মজুমদার একটি শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকতেন তখন নিউ ইয়র্ক সিটিতে। আর আমি তার সেই শেয়ার্ড অ্যাপার্টমেন্টে গিয়েই উঠেছিলাম। সো বন্ধুত্বের খাতিরে ও আমাকে নিষেধ করতে পারেনি, যদিও ও নিজেই ছিল কোনো একটি শেয়ার্ড অ্যাপার্টমেন্টে। তো আমিও সেখানে উঠে পড়ি। আর প্রবাসীদের ক্ষেত্রে অনেক সময় এটা ঘটে থাকে। বাংলাদেশ থেকে বাসা নিয়ে অনেক আগের কথা, অনেক বছর আগের কথা, তখন এরকম সুযোগ ছিল না যে বাংলাদেশ থেকে বাসা ভাড়া নিয়ে ওখানে আগে থেকেই সেট করে রাখা থাকবে, এরকম হয় না। সো তাই আমিও সেটি পারিনি। আর আমি ওখানে গিয়ে উঠেছিলাম ফারুক হোসেন মজুমদারের ফ্ল্যাটে বা অ্যাপার্টমেন্টে। তো তখন শীতকাল ছিল, তুষারাবৃত ছিল রাস্তাঘাট নিউ ইয়র্কের, তীব্র শীত, উইন্ডি, স্নোফল, অ্যাডভার্স একটা সিচুয়েশন, প্রতিকূল অবস্থা। তো ফারুক সহ অন্যান্য রুমমেট যে দু একজন ছিলেন তারা কাজে চলে যেতেন প্রতিদিন সকালে, ফিরতেন সেই সন্ধ্যায় বা তার উপরে। আর আমি সদ্যই গিয়েছি সেখানে, আমার কাজ তখনও শুরু হয়নি, বাসায় থাকছিলাম। আর জানলা দিয়ে বাইরের তুষারপাত দেখছিলাম, বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মেলাবার চেষ্টা করছিলাম। তো আমার মনে আছে এখনও, যদিও অনেক বলেছিলাম অনেক বছর আগের কথা। সো সেই একা বাসায় একা থেকে থেকে আমার প্রাইভেসিতে আমি কান্না করেছিলাম এবং বলতে গেলে চিৎকার করে। কেউ বাসায় ছিল না, তাই এটা দেখতে পাইনি। আমি বাংলাদেশকে, আমার ফেলে যাওয়া, পেছনে ফেলে যাওয়া দেশকে, দেশমাতৃকাকে খুব মিস করছিলাম। তো প্রবাসী কেউ যদি আমার ভিডিওটি দেখছেন বা দেখেন, তাহলে অনেকেই আমার সঙ্গে, আমার ফিলিংসের সঙ্গে, আমার নস্টালজিয়ার সঙ্গে আপনাদের অনুভূতি মিলিয়ে নিতে পারবেন। তো সেদিন আমার এই অবস্থাই হয়েছিল, আমি চিৎকার করে কান্না করেছিলাম। আর খুব রিয়েলাইজ করছিলাম যে আমি আমার কোন দেশটিকে পেছনে ফেলে গিয়েছিলাম, সেই দেশটিকে আসলে আমি কতটা ভালোবাসতাম বা ভালোবাসি। তো প্রতিটি প্রবাসীরই কিন্তু এরকম অনুভূতি হয়ে থাকে। যে যেই দেশে থাকছেন, দেশ নির্বিশেষে, ভৌগোলিক অবস্থা নির্বিশেষে, প্রতিটি প্রবাসীর নিজের দেশের প্রতি, দেশমাতৃকার প্রতি এরকম টান, এরকম ফিলিংস থাকে। আর এটি খুবই স্বাভাবিক একটি ফিলিংস, মানুষ মাত্রই এরকম ফিলিংস হতে হবে, হয়ে থাকে যে কোনো সেন্সেবল মানুষের ক্ষেত্রে। তো এখন পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে যারা গিয়েছেন বিভিন্ন কারণে, ইমিগ্রেশন, জব, বিভিন্ন কারণে প্রায় কোটি, কোটি হবে সেই সংখ্যা, কোটি মানুষ দেশের বাইরে থাকছেন। আর পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন শহরে গড়ে উঠেছে বাংলাদেশি ডায়াসপোরা। ডায়াসপোরা শব্দটি একটি ইংরেজি শব্দ, যার মানে হলো কোনো একটি নির্দিষ্ট দেশের লোকেরা অন্য দেশে ভিন্ন কালচারে যখন তারা একটি নিজেদের একটি কমিউনিটি করে সেখানে থাকে, ভিন্ন পরিবেশে, ভিন্ন দেশে, ভিন্ন ভৌগোলিক অবস্থানে একই সংস্কৃতির, একই দেশের, একই সম্প্রদায়ের লোকেরা যখন একসঙ্গে যৌথবদ্ধ হয়ে থাকে, তখন আমরা সেই পরিস্থিতিটিকে ডায়াসপোরা বলি। সেরকম বাঙালি ডায়াসপোরা পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে, পশ্চিমী দেশগুলোতে রয়েছে, পশ্চিমী অ্যাডভান্সড কান্ট্রিগুলোতে, পূর্ব ইউরোপীয় অনেক দেশে রয়েছে, যুক্তরাষ্ট্রে রয়েছে, এবং বিশেষভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অসংখ্য বাংলাদেশি ডায়াসপোরা রয়েছে বিভিন্ন শহরে। তো প্রত্যেকেই ফেলে যাওয়া দেশমাতৃকা, ফেলে যাওয়া স্বদেশ এইভাবে ফিল করেছেন, এখনও করছেন বছরের পর বছর। প্রথম প্রজন্ম তো অন্তত অবশ্যই সেটি করছে, এই কথা নিঃসন্দেহে বলা যায়। অনেক সময় সেখানে যারা মাইগ্রেট করে গিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে, তারা তো পার্মানেন্টলি সেখানে সেটেল হয়ে গিয়েছেন, সেখানে থাকছেন। তো তাদের যে দ্বিতীয় তৃতীয় প্রজন্ম, তারা হয়তো বাংলাদেশকে সেভাবে মিস করবে না, না করে স্বাভাবিক, কারণ তারা অনেকেই বর্ন অ্যান্ড ব্রট আপ ওই হোস্ট কান্ট্রিতে, তাদের প্যারেন্টসদের কান্ট্রিতে। তাদের প্যারেন্টসরা প্রথম যেই দেশে গিয়েছিলেন সেই দেশে তারা কিন্তু বর্ন অ্যান্ড ব্রট আপ। সো তারা কিন্তু শুরু থেকেই, ছোটোবেলা থেকেই ওই দেশটিকে, ওই শহরটিকে তার নিজের দেশ বলে জেনেছেন।
বা তাদের মা বাবার ক্ষেত্রে ফার্স্ট জেনারেশনের কথা বলছি, ফার্স্ট জেনারেশনের যারা প্রবাসী তারা কিন্তু নিজের দেশকে সেভাবেই ফিল করেন। আমি যেরকম অনুভূতির কথা বলেছি তাদের অনুভূতি কিন্তু এরকমই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর এই বিশাল সংখ্যক প্রবাসীর ক্ষেত্রে অনেকেই কিন্তু নিজের দেশে থাকা অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। কেউ আওয়ামী লীগ করতেন, কেউ বিএনপি করতেন, কেউ জামায়াত ইসলাম করতেন, কেউ অন্য কোনো দল করতেন। সো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কারো কারো সম্পৃক্ততা ছিল। আর প্রবাস জীবন যাপন করাকালীন সময়ে তাদের বৃহৎ অংশ এগুলো থেকে দূরেই থাকেন। তারা আত্মোন্নয়নের চেষ্টা করেন, ভাগ্যোন্নয়নের চেষ্টা করেন, কঠোর পরিশ্রম করেন বিদেশে। সো তারা এই দেশীয় রাজনীতি সেভাবে আর পারসিউ করতে পারেন না বিদেশে, বা করেন না। বেশিরভাগ লোকই অরাজনৈতিক জীবনযাপন করেন, নন পলিটিক্যাল তাদের একটি স্ট্যান্ড থাকে। বাট একটি ক্ষুদ্র অংশ, একথা আমাকে বলতেই হচ্ছে, প্রবাসীদের একটি ক্ষুদ্র অংশ নিজ দেশে ফেলে যাওয়া যে রাজনৈতিক দল তিনি করতেন, ওখানে গিয়েও সেই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকেন, কিংবা সেই রাজনৈতিক দলের কর্মসূচি প্র্যাকটিস করেন। আর তার সুযোগটি তারা পেয়ে যান এই জন্যে যে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো, বিএনপি এবং আওয়ামী লীগের মতো দলগুলো পৃথিবীর বিভিন্ন দেশে যেখানেই বাংলাদেশি ডায়াসপোরা আছে, বাংলাদেশি কমিউনিটি আছে, সেখানেই কিন্তু আওয়ামী লীগ বিএনপির মতো দলগুলো তাদের সেখানকার স্থানীয় সংগঠন তারা সেখানে করে এবং সেই সংগঠনের নেতাকর্মী বানিয়ে নেন সেখানকার প্রবাসী বাংলাদেশিদের। তো বাংলাদেশিদের একটি ক্ষুদ্র অংশ সেগুলোতে যোগও হয়ে যায়, যুক্তও হয়ে যায়। তো এটিকে আমি চাই পাতার মতো বলি। মাছ ধরতে গেলে এক ধরনের চাই, গ্রামের যাদের অভিজ্ঞতা আছে প্রিয় দর্শক, চাই পাতা বা চাই মাছ ধরবার একটি ট্র্যাপ বা ফাঁদ সাধারণত বাঁশ দিয়ে তৈরি হয়, বাঁশ, কঞ্চি, কাঠ দিয়ে তৈরি হয় এক ধরনের ট্র্যাপ। ছোট্ট একটি মুখ থাকে, মাছ ধাক্কা দিলে সেই মুখ দিয়ে ভিতরে ঢুকে পড়তে পারে, ঢুকে পড়লে আর বেরোতে পারে না। এগুলোকে আমরা গ্রাম বাংলায় চাই বলি, চ আকার রস্যই, চাই। সো ফিশিং ট্র্যাপ বলা যেতে পারে ইংরেজিতে। তো এই বড় দলগুলো প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি শহরে চাই পেতে রেখেছে, অর্থাৎ নিজেদের সংগঠন সেখানে প্রতিষ্ঠিত করেছে। উদ্দেশ্য একটি, প্রবাসী বাঙালিদের সেই সংগঠনের আওতায় আনা এবং প্রবাসে তাদের এই নষ্ট রাজনীতি, বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতি প্রবাসে প্র্যাকটিস করা। আর প্রবাসে সেগুলো প্র্যাকটিস করতে গিয়ে চুপচাপ করছে না। অনেক সময় দেখা গিয়েছে বিএনপি আওয়ামী লীগ বিদেশে মারামারি করছে, দেশে যেরকম মারামারি করতো বিদেশেও তারা মারামারি করছে। আমি নিজে যখন নিউ ইয়র্কে ছিলাম অনেকবার আমি নিজেই প্রত্যক্ষ করেছি বিএনপি আওয়ামী লীগের মারামারি। তো যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিএনপি চেয়ারপারসন এবং বিএনপি দলীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন যুক্তরাষ্ট্র সফর করতেন, নিউ ইয়র্ক শহরে যখন যেতেন, তখন আমি দেখেছি সেখানকার আওয়ামীরা ঝাড়ু, জুতো এইসব নিয়ে মিছিল করে খালেদা জিয়াকে স্বাগত জানাতো। আবার যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন যুক্তরাষ্ট্রস্থ, নিউ ইয়র্কস্থ বিএনপির লোকেরা সেখানে ঝাড়ু, জুতো নিয়ে একইভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করত, হাসিনাকে ঝাড়ু, জুতো দেখাতো তারা। তো এই দৃশ্যটি সারা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করতো। আমি খুব লজ্জিত হতাম ব্যক্তিগতভাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার কাছে ভীষণ খারাপ লাগতো। আমি অনেকের সঙ্গে কথাও বলেছি, অনেককে তিরস্কার করেছি, ধমক দিয়েছি, বকাবকি করেছি, কিন্তু লাভ হয়নি কিছু। আর আমি সেটি করতে পেরেছিলাম এই জন্যে যে আমি নিউ ইয়র্কে থাকতাম। সেখানে কোনো দলীয় লোককে ধমক দিলে, তাকে বকাঝোকা করলে তেমন কোনো সমস্যা হয় না, অর্থাৎ তারা আমাকে শারীরিকভাবে আক্রমণ করতে পারবেন না। যুক্তরাষ্ট্রে বকাবকি করা, মুখে কিছু বলা, সেটা জায়েজ, এতে কোনো বিচার হয় না, কোনো লিগাল ইস্যুর আওতায় আপনি আসবেন না, অব্লিগেশনের আওতায়। বাট কারো গায়ে হাত তুললে, কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করলে আপনি আইনের আওতায় আসবেন। তো সেই জন্যই পেরেছিলাম, তাদেরকে বকাবকি করেছি এবং বলেছি যে আপনারা নির্লজ্জ, লজ্জাহীন, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন এখানে এসে। এমনও হয়েছে বিএনপি আওয়ামী লীগ মারামারি করেছে নিউ ইয়র্কে, পুলিশ বাধ্য হয়ে সেই গ্রুপের উপর, সেই যুদ্ধংদেহী বিবদমান দুটো গ্রুপের উপর কুকুর লেলিয়ে দিয়েছে, আমার নিজের চোখে দেখা। তো এই বিষয়গুলো অনেকবার হয়েছে। এবং বাঙালিরা এইসব অনুষ্ঠান করবার জন্য বিভিন্ন জায়গায় যখন কোনো হল রুম, কোনো অডিটোরিয়াম ভাড়া নেন, সেখানেও তারা মারামারি করেছেন। এই দুই দলের লোকেরা মারামারি করে সেখানে ভাঙচুর করেছেন, তাদের প্রপার্টি নষ্ট করেছেন, এবং এমনও হয়েছে তাদেরকে পার্মানেন্টলি তারা ব্যান করেছে যে বাংলাদেশি কোনো সংগঠনকে আর প্রোগ্রাম করতে অডিটোরিয়াম ভাড়া দেওয়া হবে না। তো এই সুনামগুলো বিএনপি আওয়ামী লীগ বিদেশে কামাবার ব্যবস্থা রেখেছে আমাদের জন্য, বাংলাদেশের লোকের জন্য।
বাংলাদেশের সম্মান উপরে উঠাবার জন্যে, বাংলাদেশের ইমেজকে ম্যাগনিফাই করবার জন্যে, বাংলাদেশকে গ্লোরিফাই করবার জন্যে সব ব্যবস্থা পৃথিবীর সব বড় বড় দেশের শহরগুলোতে বিএনপি এবং আওয়ামী লীগ বছরের পর বছর ধরে রেখে দিয়েছে। তো অনেকবার এটি নিয়ে কথা হয়েছে যে বিদেশে দলীয় রাজনীতি বন্ধ করতে হবে, কিন্তু দুটো দলই কর্ণপাত করেনি। কেন করেনি? কারণ তারা তাদের গুন্ডামি বজায় রাখতে চেয়েছে, তারা তাদের গুন্ডামি জিয়ে রাখতে চেয়েছে বিদেশে, এই জন্য করেনি। যেমনি তারা ছাত্র রাজনীতি বন্ধ করার কথা উঠলে তারা নানা রকম ছল চাতুরি শুরু করেন, নানা রকম বক্তৃতা শোনান, আমাদের রাজনৈতিক বাগাড়ম্বর শুরু হয় তাদের। তারা বলতে থাকেন শেখ মুজিবুর রহমান ছাত্র ছিলেন, ছাত্র অবস্থায় রাজনীতি করে পেকে গিয়েছিলেন, বড় হয়ে সৃজন রাজনীতিবিদ হতে পেরেছিলেন। অন্য আরও অনেকের নাম তারা নেবে যে অমুক অমুক ছাত্র জীবনে রাজনীতি করতেন, পরবর্তীতে নেতা হয়ে উঠেছিলেন। তো এই জাতীয় কুযুক্তি, কুতর্কগুলো সামনে এনে তারা ছাত্র রাজনীতি বহাল রাখতে চাইছে। আগেও তারা এটাই করেছে, বছরের পর বছর, দশকের পর দশক আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে গুন্ডামির কারণে, ছাত্র রাজনীতির নামে ছাত্ররা যখন গুন্ডা হয়ে ওঠে, দুর্বৃত্ত হয়ে ওঠে, সেই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক দুর্বৃত্তায়নের ফল হিসেবে বছরের পর বছর বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া হয়নি। অনির্দিষ্টকালের জন্যে একটি টার্ম বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছিল, পত্রিকায় বড় বড় করে হেডলাইন হতো, ইউনিভার্সিটিজ ক্লোজড, ডিইউ ক্যাম্পাস ক্লোজড, সাইনি ডাই, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হলো। তো এরকম অনির্দিষ্টকালের জন্য বহুবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো বন্ধ হয়েছে ছাত্র রাজনীতি নামক গুন্ডামির জন্যে। আর দুটো দলই, বিএনপি এবং আওয়ামী লীগ, এই গুন্ডামি জিয়ে রেখেছে নিজের স্বার্থে, নিজের আধিপত্য বিস্তার করবার জন্যে। শুধু ছাত্র পর্যায়ে তারা গুন্ডামি করেনি, তারা শিক্ষকদেরও গুন্ডামির অংশ বানিয়ে নিয়েছে। বহু বছর থেকে আমরা দেখছি নীল দল, লাল দল, সাদা দল, পিঙ্ক দল, এরকম নানা রকম দলবাজ শিক্ষকদের আমরা দেখেছি, শিক্ষকদের দল দেখেছি, শিক্ষকদের মারামারি করতে দেখেছি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ক্যাম্পাসগুলোতে। শিক্ষকরা নিজেরা মারামারি করেছেন আওয়ামী লীগ বিএনপির নামে। সো দুর্বৃত্তায়ন এই দলগুলো সব জায়গায় পৌঁছে দিতে পেরেছে, ছাত্র, শিক্ষক, প্রবাসী সব পর্যায়ে। তো ফিরে আসি প্রবাসের ইস্যুতে, কথা বলছিলাম ওটা নিয়েই। তো প্রবাসীদের একটি ক্ষুদ্র অংশ এই দলীয় রাজনীতি করে এবং এই দলীয় রাজনীতির সঙ্গে তারা যুক্ত থাকে। আর বৃহত্তর অংশ তারা যখন তাদের হোস্ট কান্ট্রিতে, যেই দেশে তারা মাইগ্রেট করে গিয়েছে বা দীর্ঘমেয়াদে যারা জব করছেন, জবের কারণে থাকছেন অনেক বছর থেকে, তারা একটা সময় সেই দেশের অংশ হয়ে ওঠেন। আর সেই দেশের অংশ হয়ে উঠবার কারণে তারা কিন্তু বুঝতে পারেন সেই দেশের রাজনীতি কেমন, সেই দেশের রাজনীতিবিদরা কতটা দেশপ্রেমিক, সেই দেশের রাজনীতি কীভাবে নিয়ন্ত্রিত হয়, এই সবগুলো বিষয় কিন্তু একটা সময়ে তাদের নখদর্পণে চলে আসে। তো তখন কিন্তু তারা বুঝতে পারেন বাংলাদেশের রাজনীতি এবং ওখানকার রাজনীতির গুণগত পার্থক্য। আর যখন তারা বুঝতে পারেন তখন তারা লজ্জিত হন এই ভেবে যে কীভাবেই না আমি বাংলাদেশে একটি রাজনৈতিক দলের কর্মী ছিলাম, তাদের জন্য কত মিটিং করেছি, মারামারি করেছি, কত অন্যায় কাজ করেছি, তাদের মিথ্যা আশ্বাসে, তাদের মিথ্যা প্রতিশ্রুতিতে আমি বিশ্বাস করেছিলাম যে তারা দেশের জন্য রাজনীতি করে, মানুষের জন্য রাজনীতি করে। কিন্তু তারা কতটাই না প্রতারক, কত বড় প্রবঞ্চক, কত বড় দুর্বৃত্ত, এই সত্যটি সেই প্রবাসীর সামনে কিন্তু একটা সময় উন্মুক্ত হয়ে যায়, যখন কোয়ালিটেটিভ পার্থক্যটি তার কাছে ধরা পড়ে, গুণগত পার্থক্য যখন তিনি বুঝতে পারেন। তাই বেশিরভাগ প্রবাসী এইসব পচা দলীয় রাজনীতি, দেশের থেকে আমদানি করা রাজনীতিকে পায়ে ডোলে থুতো ফেলে ওগুলোর উপর তারা তাদের প্রবাস জীবনে মনোনিবেশ করেন, তারা ভাগ্যোন্নয়নের চেষ্টা করেন, তারা অর্থ কামাবার কাজে মনোনিবেশ করেন এবং তারা দেশপ্রেম লালন করেন। প্রতিদিন তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় নিজের দেশের জন্যে, নিজের দেশের রাজনৈতিক অস্থিরতায় তারা উৎকণ্ঠিত হয়ে পড়েন। নিজের দেশে প্রাকৃতিক দুর্যোগ হলে যখন হাজার হাজার শত শত মানুষ সাফার করে, বিভিন্ন কারণে তারা দুশ্চিন্তায় পড়েন, তাদের হৃদয়ে হয় রক্তক্ষরণ। সো প্রবাসীরা সত্যিকারের দেশপ্রেমিক হয়ে ওঠেন, কারণ তারা পার্থক্য বুঝতে পারেন নিজের দেশ এবং বিদেশের তাদের যে হোস্ট কান্ট্রি, সেই কান্ট্রির সঙ্গে তারা পার্থক্য করতে পারেন, মেলাতে পারেন বিভিন্নভাবে, এবং দেশপ্রেম তাদের আরও বেড়ে যায়। বাংলাদেশে থাকা অবস্থায় যতটা তারা দেশপ্রেমিক ছিলেন, বিদেশে বসবাসকালীন সময় তারা আরও বেশি দেশপ্রেমিক হয়ে ওঠেন। আমি নিজেকে দিয়ে সেই বিষয়টি বুঝতে পেরেছিলাম। তো এইটি হলো লক্ষ লক্ষ প্রবাসীর ক্ষেত্রে এইটি সত্য, তারা আগের চাইতে তাদের দেশপ্রেম অনেক বেশি মজবুত, অনেক বেশি শানিত, অনেক বেশি ধারালো, অনেক বেশি কার্যকর। এটি নিরাট সত্যি কথা। তো আসি আরেকটি প্রসঙ্গে। প্রবাসীরা আজকাল দেখা গেছে, আমি সাম্প্রতিককালে ইউটিউবিংয়ের সঙ্গে যুক্ত হবার কারণে আমাকে বিভিন্ন চ্যানেল ঘুরতে হয়, অনেক ব্রাউজ করতে হয়, সার্ফিং করতে হয় অনলাইনে, ডিজিটালি। তো আমি দেখতে পাই আসলে প্রবাসীরাও তাদের বিভিন্ন কন্টেন্ট দেখছেন, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন প্ল্যাটফর্মে তারা কমেন্ট করছেন, তাদের ফিলিংস শেয়ার করছেন। সো আমি দেখছি প্রবাসীদের আকুতি, দেশের জন্য তাদের ভালোবাসা,
এবং এই যে দেশে নানান রকম সংকট চলছে, অন্তর্বর্তীকালীন সরকার নানা টানাপোড়েনে রয়েছে, সরকারকে অস্থিতিশীল করবার জন্য দুর্বৃত্তায়িত রাজনৈতিক দলগুলো আপ্রাণ চেষ্টা করছে। সো এই বিষয়গুলো প্রবাসীরা অবগত আছেন এবং প্রবাসীরা তাদের অনুভূতি এমনভাবে ব্যক্ত করেন যে সত্যি আমি আবেগাপ্লুত হয়ে পড়ি, উদ্বেলিত হয়ে পড়ি তাদের ফিলিংস যখন তারা প্রকাশ করেন। তাদের একটি কথা, আমরা দেশের ভালো চাই, বাংলাদেশে আমরা স্থিতিশীলতা চাই, এবং বেশিরভাগ প্রবাসী এখন এই কথাই বলছেন, আমরা অধ্যাপক ইউনূসকে চাই, আমৃত্যু চাই, 10 বছর চাই, 5 বছর চাই। সমস্ত প্রবাসীর একটি ভাবনা, একটি কথা, তাদের একটি দাবি। তো এখন কথা হলো, কেন প্রবাসীরা দেশ নির্বিশেষে, আমার ছোট্ট চ্যানেলটিতে বিভিন্ন দেশের সাবস্ক্রাইবার্স আছেন, বাংলাদেশি ডায়াসপোরার তারা মেম্বার, বাংলাদেশি কমিউনিটির লোক, বিভিন্ন দেশ থেকে দেখছেন, কেউ লন্ডন থেকে, কেউ রাশিয়া থেকে, কেউ চায়না থেকে, কেউ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে, কেউ যুক্তরাষ্ট্র থেকে। তারা কমেন্টে একটি কথাই বলছেন যে আমরা একজন মাত্র লিডারকেই দেখি বাংলাদেশে এই মুহূর্তে, যিনি সেলফলেস, যিনি স্বার্থহীন, যার কোনো আত্মস্বার্থ নেই, যিনি অকাতরে দেশের জন্য কাজ করতে পারবেন, যার যোগ্যতা আকাশসম, যার ব্যক্তিত্ব অত্যন্ত দৃঢ় এবং যিনি বিশ্বব্যাপী সমাদৃত, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা তারা বলছেন। তারা একটি কথাই বলছেন, এই দেশটি আরও অনেক দিন তার হাতে ছেড়ে রাখতে হবে, যাতে তিনি দেশটিকে একটি জায়গায় নিতে পারেন, দেশটিকে বিশ্বের দরবারে সমাদৃত করতে পারেন, সম্মানের জায়গায় পৌঁছে দিতে পারেন। একটি কথা মানুষের। আমি অসংখ্য কমেন্ট দেখছি প্রতিনিয়ত, আর সেগুলি আমাকে বাধ্য করেছে আজকের এই ভিডিও বানাতে। এবং আজকেই আমি এক প্রবাসীর একটি ভিডিও দেখেছি, একটি ভিডিও ক্লিপ, ছোট্ট। ইউরোপ ব্লগ নামে একটি ইউটিউব চ্যানেল আছেন, ইউরোপ থেকে এক ভদ্রলোক, ওনার নাম স্বপন চৌধুরী, সম্ভবত উনি আগে বাংলাদেশ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন, প্রযোজক বা পরিচালক এমন কিছু হবেন, আমি আসলে ওনার সম্পর্কে ভালো জানি না। সো তিনি একটি চ্যানেল রান করছেন, তিনি সুইডেনে থাকেন, সুইডেন থেকে তিনি একটি চ্যানেল রান করছেন, তার চ্যানেলটির নাম হলো ইউরোপ ব্লগ। সো ইউরোপ ব্লগে আমি সেই ছোট্ট ভিডিও ক্লিপটি দেখি এবং আমি উদ্বেলিত হই, আমি আবেগাপ্লুত হই সেই ক্লিপটি দেখে। সেই ক্লিপে একজন প্রবাসী আমাদের জানান দেবার চেষ্টা করছিলেন যে তিনি যেই দেশে থাকেন, আমার ধারণা মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি থাকেন, কারণ তিনি আরবিতে বেশ ফ্লুয়েন্ট, আরবিতে কথা বলছিলেন। তো সেই দেশে তিনি থাকেন, তিনি বলছিলেন যে সেখানে আমি যখন আগে বলতাম, লোকেরা যখন আমাকে জিজ্ঞেস করতো তোমার দেশের সরকার প্রধানকে, আমি যখন হাসিনা খালেদার নাম নিতাম, তখন তারা খুব একটা খুশি হতো না, তাদেরকে যোগ্য মনে করতো না বাংলাদেশের নেতৃত্বের জন্য। আর ইদানিং আমি যখন বলি যে আমার দেশের সরকার প্রধানের দায়িত্বে আছেন বা সরকার প্রধান হিসেবে আছেন নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা খুবই খুশি হয়ে যান, তারা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেন, বাংলাদেশকে অ্যাপ্রিসিয়েট করেন, এবং তারাও গর্ববোধ করেন যে বাংলাদেশ একজন যোগ্য লোকের হাতে আছে, কোনো রাজনৈতিক দুর্বৃত্তের হাতে নেই, গণতন্ত্রের ছদ্মাবরণধারী কোনো রাজনীতিবিদের কাছে নেই, একজন সৎ, আদর্শবান, যোগ্য, সমাদৃত, বিশ্ববরেণ্য মানুষের কাছে দেশ আছে। একথা যখন তারা শুনে, তারা আমাদের শ্রদ্ধা করে, বিশেষ শ্রদ্ধার চোখে তারা আমাদের দেখে। তো প্রবাসী এইভাবে তার আকুলতা প্রকাশ করছিলেন সেই ভিডিওতে। সো প্রিয় দর্শক, আমি ভিডিওটি জুড়ে দেব আমার বক্তব্যের শেষ অংশে। আমি আশা করছি আপনারা ভিডিওটি দেখবেন এবং এনজয় করবেন, এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতি কী হলো সেই ভিডিও দেখার পর। তো আমি আমার বক্তব্যের একেবারে শেষেই জুড়ে দিব, কথা দিচ্ছি। তো আমি আমার বক্তব্য শেষ করছি আরও দুই একটি কথা বলে। তো যা বলছিলাম, প্রবাসীদের অনুভূতি, প্রবাসীদের চাওয়া, প্রবাসীদের দাবি এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সো এর আগে এরকম আকুতি বাংলাদেশের কোনো নেতার ব্যাপারে, বাংলাদেশের কোনো রাজনীতিবিদের ব্যাপারে আমি আগে কখনো দেখিনি, এবং আমি বিশ্বাস করি দর্শক আপনারাও কখনো দেখেননি। এটি আমরা আগে কখনো দেখিনি। এটি অভাবিত, এটি অভূতপূর্ব, এটি অশ্রুতপূর্ব, এটি অদৃশ্যপূর্ব। এইসব অ্যাডজেক্টিভগুলোই কিন্তু এখানে প্রযোজ্য, এর বাইরে আমার বলবার কিচ্ছু নেই। আর যেসব প্রবাসীরা এইসব আকুতি প্রকাশ করছেন, তাদের আসলে চাওয়া বা পাওয়ার কিচ্ছু নেই। তারা বিদেশে কঠোর পরিশ্রম করছেন, তারা বাংলাদেশে এসে কখনোই এই ক্ষমতার রাজনীতির হালুয়া রুটির ভাগ তারা বসাবেন না, তারা আসবেন না এখানে। তারা দূরে থেকেই দেশকে ভালোবাসছেন, দেশের জন্য তারা তাদের ফিলিংস ব্যক্ত করছেন, এবং দেশের ভালো চাইছেন বলে তারা অধ্যাপক ইউনূসকে দীর্ঘদিন ধরে ক্ষমতায় চাইছেন। হ্যাঁ, আমি জানি আমার এই ভিডিও দেখে অনেকে কমেন্ট করবেন, আমি কি চাই, আমি কি বিরাজনীতিকরণ চাই, আমি কি রাজনীতির বিরুদ্ধের লোক, আমি কি গণতন্ত্র চাই না, এসব নানা অভিধায় আমাকে অভিষিক্ত করা হবে। আমি জানি সেটি অভিহিত করা হবে, বাট লাভ নেই। যা খুশি বলতে পারেন, আমাকে যা খুশি ভাবতে পারেন, কিন্তু আপনি যদি মনে করেন আমি বিরাজনীতিকরণ চাই, ইয়েস, সেটাই আমি চাই। কারণ রাজনীতির নামে যে দুর্বৃত্তায়ন আপনারা তৈরি করেছেন এই দেশে, যে চাইয়ের মতো যে ফাঁদ পেতেছেন সাধারণ নেতাকর্মীদের উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে,
সো এই রাজনীতি আমি চাই না, এই রাজনীতি এই দেশের কেউ চায় না, এই দেশে 18 কোটি মানুষ চায় না। আমরা যে রাজনীতি চাই সেই রাজনীতিতে থাকবে স্বচ্ছতা, রাজনৈতিক দলগুলোর ভেতর থাকবে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা। কিচ্ছু নেই, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ভেতর অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা নেই। আর সেই দলগুলো প্রতারণা করছে বাংলাদেশের কোটি কোটি মানুষের সঙ্গে। তারা আমাদের বলছেন আমরা রাজনীতি অন্তপ্রাণ, আমরা গণতন্ত্র অন্তপ্রাণ, দেশের গণতান্ত্রিক পরিবেশ চাচ্ছি, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাচ্ছি। এইসব গাল ভরা নানা উক্তি তারা করছেন, যেটা একটি মিথ্যাবাদিতা, প্রতারণা। তারা প্রতারক, মিথ্যাবাদী, তারা দুর্বৃত্ত। তাই আমি বলছি, যদি আপনি মনে করেন আমি বিরাজনীতিকরণ চাইছি, ডিপলিটিসাইজ করতে চাচ্ছি দেশকে, ইয়েস, আমি ওটাই চাচ্ছি। কারণ যেই রাজনীতি আমরা লালন করতে চাই, যেই রাজনীতি আমরা ধারণ করতে চাই, যেই রাজনীতির আমরা আকাঙ্ক্ষা করি, সেই রাজনীতি কখনো গড়ে ওঠেনি বাংলাদেশে, আজ পর্যন্ত হয়নি 53-54 বছরে। তো সেই জন্যে যদি মনে করেন আমি তাই চাই, ইয়েস, তাই চাই। শুধু আমি না, কোটি কোটি মানুষ তাই চাচ্ছে। তারা রাজনৈতিক দুর্বৃত্তদের হাতে ক্ষমতা দিতে চাচ্ছে না, তাই তারা ঘুরে ফিরে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আনছে। আমি জানি অধ্যাপক ইউনূসের সরকার একটি অরাজনৈতিক সরকার, অনির্বাচিত সরকার, সত্যি কথা। আর একটি দেশ দীর্ঘমেয়াদে বিশ্ব দরবারে অরাজনৈতিক সরকার দিয়ে, অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে চলতে পারে না, এবং চললে সেটার অ্যাকসেপ্টেবিলিটি থাকবে না ইন্টারন্যাশনালি, আমি জানি সেটি। বাট কিছুটা সময় হলেও, অল্প সময়ের জন্য হলেও, আরও কয়েক মাসের জন্য হলেও অধ্যাপক ইউনূসকে ক্ষমতায় থাকতে হবে। আমরা তাকে ক্ষমতায় দেখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কার্যকর দেখতে চাই। আমরা সরকারের গৃহীত সংস্কার কর্মসূচিগুলোর বাস্তবায়ন চাই। আমরা স্বৈরাচারী হাসিনা সহ তার দোসরদের বিচার চাই। তারপর সুন্দর, স্বচ্ছ এবং ফ্রি অ্যান্ড ফেয়ার একটি ইলেকশন চাই। এটি আমরা চাই, এটি আমাদের চাওয়া। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আজ থেকে 9 মাস আগেও আমাদেরকে আরবিয়ানরা জিজ্ঞেস করতো মিন রাইস হাদা বাঙ্গাইলি, তা আমরা কইতাম হাসিনা। হাসিনা খালেদা হাদা বাংলাদেশ মাফি রাজ্জাল, রাজ্জাল মাফি কুল্লু খুরমা খুরমা ইজি ইশাদা, কুল্লু খুরমা বাংলাদেশ রাজ্জাল মাফি তানি ওহেদ। আর এখন যদি কই জিগা মিন রাইস হাদা ডক্টর মোহাম্মদ ইউনূস, মাশাআল্লাহ হাদা কোয়েস নফর গাউই, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহিন বেঙ্গালি কোয়েস হুকুমা রাইস কোয়েস। এখন আমরা বুক ফুলে কইতে পারি আমাদের সরকার ডক্টর ইউনূস। আর আগে এই মহিলার নাম কইতে আমরা একটু লজ্জা বোধ করছি, আমাদেরকে মূল্য দেয় নাই। এখন আমাদেরকে এত মূল্য দেয়, এত সম্মান দেয় ডক্টর ইউনূস বসার পরে। আর আমার বাইনসুদের আছে ডক্টর ইউনূসের নাম আনের লাগিয়া জুতাটা যদি ভিডান যায় তো মাদার সুদের 3.5 ঘন্টা